হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুরেলি একাডেমি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ম্যাথের একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এখানে অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটি শুরু করব। আর এখানে প্রায় 30টি কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো তার আগে আমরা এই থিওরি সম্বন্ধে বা রেশিও বা প্রপোর্শন কিভাবে হয় বা কিভাবে কি কি রুলস মেনে চলে সেগুলো আমরা ডিটেলসে জেনে নেব। আর এটি হলো আমাদের সেট 1। এরপরে আমি আরো 2-3টে সেট নিয়ে আসবো, সেখানেও প্রায় 20-30টি করে কোশ্চেন থাকবে। এভাবে এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটি শেষ করব। আর এই ম্যাথ যে প্রবলেমগুলি থাকবে, যে কোশ্চেনগুলো, সেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। সেই সমস্ত কোশ্চেনগুলো আমি এখানে তুলে নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তার পাশাপাশি এডুরেলি একাডেমির যে ইউটিউব চ্যানেলটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও পেয়ে থাকবে, যেমন ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। এই সমস্ত সাবজেক্টে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস এবং স্টাডি ভিডিও তোমরা পেয়ে থাকবে, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। কি কি এক্সামের জন্য সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। ডাব্লিউবি পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, তার পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনের এই এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল, এই সমস্ত এক্সাম, তার পাশাপাশি ডাব্লিউবিপিএসসির বিভিন্ন ধরনের এক্সাম এবং ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্স, তার পাশাপাশি ডাব্লিউবি টেট এবং আদার্স যে সমস্ত সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেগুলোর বিভিন্ন এক্সামের জন্য তোমাদের এই ভিডিওগুলি বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখবে। তার পাশাপাশি তোমরা যদি এখানে কোচিং নিতে চাও, তাহলে অনলাইন এবং অফলাইন দুই ধরনের কোচিং ব্যবস্থা রয়েছে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমরা রেশিও এবং প্রপোর্শন সম্বন্ধে একটু জেনে নিই। তো প্রথমে হলো আমাদের রেশিও বা অনুপাত। আমাদের জানতে হবে এই জিনিসটা কি, ঠিক আছে? আমি বললাম আমাদের কাছে দুটো নাম্বার রয়েছে, ঠিক আছে? একটা হলো 14 আর একটা হলো, আমরা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি, 6। তাহলে এই দুটো নাম্বার রয়েছে। এবার যদি বলে এই দুটো নাম্বারের রেশিও কি বা অনুপাত কত, তাহলে আমরা কি করব? এই দুটো নাম্বারকে ডিভাইড করব। রেশিও মানে ডিভিশন অথবা ফ্র্যাকশন, ঠিক আছে? তো এখানে আমরা যদি ডিভাইড করি, তাহলে কি এদের মধ্যে কমন নাম্বার যেই আছে, সেই কমন নাম্বার দিয়ে দুটোকে ডিভাইড করতে হয়। তাহলে এখানে কমন নাম্বার দিয়ে কি কাটা যাবে? 7 2 দিয়ে কাটা যাবে, আর এখানে 3 আসবে। তাহলে আমরা কি পেলাম? 7/3, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের রেশিও, 7:3। তাহলে এই দুটো নাম্বারের রেশিও কি? 7:3। এবার দেখো, আমরা যে নাম্বারগুলো পেলাম রেশিও করার পর, সেটা কি পেলাম? 7:3 পেলাম। কার রেশিও? 14 এবং 6 এর। বাট অরিজিনাল নাম্বার যদি দেখি, আমরা অরিজিনাল নাম্বার কিন্তু আমার 7 বা 3 নয়, অরিজিনাল নাম্বার আমার 14 এবং 6, ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে অরিজিনাল নাম্বারটাকে কিছু একটা কমন নাম্বার দিয়ে আমি ভাগ করার পর রেশিওটা পেয়েছি। তো এবার যদি বলা হয় যে আননোন একটা রেশিও রয়েছে তোমাদের A:B, তাহলে নাম্বারগুলো কি হবে? তো তোমরা কি করবে তখন? তখন এখানে দেখতে পাচ্ছ একটা কমন নাম্বার দিয়ে যেমন দুটোকে ভাগ করা হয়েছে, তার মানে কি আমরা যদি কমন নাম্বারটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 7 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? অরিজিনাল নাম্বারটা পেয়ে যাবো। 3 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6 পাবো। তাহলে দেখো, এখানে কমন নাম্বার যেটা ছিল সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এরকম যদি রেশিও দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমন নাম্বারটা জানি না। তো সেই জন্য আমরা এখানে কমন নাম্বারটাকে তখন x ধরে নেব। তাহলে একটা নাম্বার হবে আমার কি? ax এবং আরেকটি নাম্বার হবে bx। তো সেই ক্ষেত্রে যদি এখানে ধরা হয়, তাহলে কি হবে? একটা নাম্বার হবে 7x এবং অন্য নাম্বারটি হবে আমাদের 3x, ঠিক আছে? তো এইভাবে আমরা এই প্রবলেমগুলো করব। এবারে এর মধ্যে যোগ বা বিয়োগ, গুণ, ভাগ এই সমস্ত করতে বলা থাকতে পারে, বা এটার থেকে এটা কত বড়। তো এগুলো সমস্ত কিছু আমরা করতে পারবো x এর মানটা যদি বের করে নিতে পারি, ঠিক আছে? তাহলে x এর মানটা আমরা বের করব, করার পর এখান থেকে আমাদের বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের জানালাম, বাকি অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা ডিটেলসে ভালো করে জেনে নেব কিভাবে এগুলো কাজ করে, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা এইখান থেকে এর ফ্র্যাকশনাল ভ্যালু বের করতে পারবে, অর্থাৎ অংশ। যদি বলা হয় এই দুটো নাম্বারের রেশিও কত? 7:3,
তাহলে এবার যদি বলা হয় এর অংশ কত, তাহলে দেখো 7 এর পার্ট কত, মানে 14 এর পার্ট 7 আর 6 এর পার্ট 3, ঠিক আছে। মানে 7 এর একটা অংশ হলো মানে 14 থেকে আমরা পাচ্ছি 7 পাচ্ছি এবং 6 থেকে পাচ্ছি আমরা 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে অংশ যদি বানাতে চাই তাহলে আমরা কি করি, যার যে নাম্বারটা মানে 7 এসে কার থেকে 14 থেকে, তাহলে আর এই দুটো নাম্বারের প্লাস করতে হয়। তাহলে 14 কে যদি আমরা অংশ হিসেবে লিখতে চাই তাহলে আমরা কি পাবো, এই নাম্বারটা পাবো। আর 6 কে যদি আমরা অংশ হিসেবে লিখি তাহলে কি পাবো, 3 বাই এই দুটোর যোগফল 10। তাহলে তোমরা এই জিনিসটা বুঝবে যে এখানে দেখো 7 বাই 7 আর প্লাস 3 মানে 10, আর এখানে 3 বাই 10। এখান থেকে আমরা কি করতে, পার্সেন্টেজ ভ্যালু বের করতে পারবো। শতাংশ যদি করতে বলে তাহলে শতাংশ করতে বলে আমরা এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা শতাংশ বের করতে পারবো। তাহলে এখানে কি পাবো, 70% এটা পাচ্ছি, ঠিক আছে। এবার যদি এখানে সেম ভাবে 3/10 এটাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা কি পার্সেন্টেজ পাবো, 30%। তাহলে এইভাবে এই প্রবলেম গুলো করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করার সময় ভালো করে জেনে নেব। এরপরে হলো আমাদের কি সমানুপাত। সমানুপাত জিনিসটা কি সেটা তোমাদের জানতে হবে। যে সমানুপাত হলো দুটো অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমানুপাত বা প্রপোর্শনাল। প্রপোর্শনাল বা সমানুপাত, ঠিক আছে। তাহলে দুটো অনুপাত যদি সমান হয়, আমি ধরলাম এখানে a:b সমান সমান c:d, এই দুটো অনুপাত সমান, তাহলে কি বলা হয়, এদেরকে প্রপোর্শনাল বলা হয়। তাহলে আমরা কিভাবে লিখি, a:b, প্রপোর্শনাল লেখার সময় সমান সমান আমরা দিব না, তখন আমরা এখানে দুবার ইস্টু অর্থাৎ 4টে ডট এইভাবে দিতে হয়। এখানে এই সিম্বলটাকে ইস্টু বলা হয় আর এটা প্রপোর্শনাল সিম্বল, ঠিক আছে। এটা মানে এখানে ইকুয়াল সাইন বোঝায়, ঠিক আছে। তার মানে হলো যে আমরা দুটো নাম্বার রয়েছে, যেমন আমাদের এখানে 14 6 আর 7 3 যদি আমরা নেই, তাহলে এই দুটোর অনুপাত কত, 14:6, আর এই দুটোর অনুপাত 7:3। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই দুটো নাম্বার সমান রয়েছে, ঠিক আছে। এই দুটো নাম্বার সমান রয়েছে। তাহলে দেখো 14/6 সমান সমান 7/3। এখানে কাটাকাটি করলে আমরা 7/3ই পাবো, 7/3। তো এই দুটো নাম্বার এখানে প্রপোর্শনাল ভাবে রয়েছে। তো প্রপোর্শনাল ভাবে থাকলে এর একটি থিওরি রয়েছে, কি থিওরি, এই ফার্স্ট এবং লাস্ট এই দুটোর গুণফল যদি মিডিল দুটো নাম্বারের সঙ্গে গুণফলের সঙ্গে সমান হয়, তাহলে ফার্স্ট কত, এখানে 14 ইন্টু 3 কত হবে 42, আর মিডলে কত রয়েছে 6 এবং 7 রয়েছে। তাহলে আর 6 ইন্টু 7 যদি এর গুণফলটা যদি সমান হয়, তখন আমরা বলতে পারি যে এই নাম্বারগুলো আমাদের কি প্রপোর্শনাল বা সমানুপাতে রয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা এইটা ক্যালকুলেশন করব। এখান থেকে আমাদের যদি কোনো মিসিং নাম্বার থাকে তাহলে আমরা এই সেম প্রসেসে আমরা এই প্রবলেমটা করতে পারবো। তার মানে প্রপোর্শনাল থিওরি থেকে আমরা কি পেলাম, a ইন্টু ডি সমান সমান বি ইন্টু সি, এই থিওরিটা আমরা পেয়ে থাকলাম, ঠিক আছে। এরপরে যদি বলা হয় তোমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া রয়েছে এ বি সি, এরা কি আছে, প্রপোর্শনাল আছে বা সমানুপাতে আর রয়েছে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখবো, তখন এখানে বলেছে এ বি সি এরা সমানুপাতে রয়েছে। তাহলে এই জিনিসটা একটু আলাদা, এটা একটু বোঝার চেষ্টা করো যে এখানে এ বি সি এরা সমানুপাতে রয়েছে মানে কি, এখানে মানে বোঝাচ্ছে যে এ এবং বি এর অনুপাত, তার পাশাপাশি বি এবং সি এর অনুপাত এখানে সমান। তাহলে এখানে যদি আমরা করি, এখানে আমাদের সেম প্রসেসটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এ ইন্টু সি হচ্ছে প্রথম এবং শেষ, এ ইন্টু সি ইকুয়াল টু মিডিল দুটো হচ্ছে বি ইন্টু বি। তার মানে কি পেলাম আমরা, বি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, এ ইন্টু সি, এই থিওরিটা পেলাম। এখানে এই যে বি রয়েছে, এই বিটাকে বলা হয় মধ্য সমানুপাত। কি বলা হয়, মধ্য সমানুপাত, ঠিক আছে। আর এই সি যেটা রয়েছে, সিটাকে বলা হয় তৃতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত। আর এটাকে বলা হয় প্রথম সমানুপাত, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে, কারণ এটা এখান থেকেও প্রবলেম থাকে। এরপর যদি বলে চারটা নাম্বার রয়েছে এ বি
সি এবং ডি এরা পরপর সমানুপাতে রয়েছে, তাহলে আমরা কিভাবে লিখব? এটা মানে এটা না, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এটা কখনো হবে না, ঠিক আছে, এটা ভুল। যদি বলে এই চারটে নাম্বার পরপর সমানুপাতে রয়েছে, তার মানে এখান থেকে বলা যেতে পারে যে এটা এ ইস টু বি, এ এবং বি এর অনুপাত সমান সমান কার, বি এবং সি এর অনুপাত সমান সমান সি এবং ডি এর অনুপাত, এই অনুপাতগুলো সমান। এরকম কন্ডিশন থাকে বলে এদেরকে বলা হয় যে এই চারটে নাম্বার পরপর সমানুপাতে রয়েছে। তো এটা ভুল করে কখনো করতে যাবে না, ঠিক আছে। রাইট চয়েস হলো আমাদের এটা, এইভাবে করতে হবে। তো এই হলো মেন থিওরি কিছু বা রেশিও বা প্রপোর্শনাল সম্বন্ধে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এরপরে আমরা এখন এখানে 30টা আমাদের কোশ্চিন রয়েছে, এই 30টা কোশ্চিন আমরা সলভ করব এবং ডিটেলসে ভালো করে বুঝবো। এখানে তোমাদের একটা কোশ্চিন রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে এ ইস টু বি যদি 2:3 হয় এবং সি ইস টু বি ইস টু সি যদি 5:4 হয়, সি ইস টু ডি ইকুয়াল টু 7:8, তাহলে এ ইস টু ডি এর ভ্যালু কত? তাহলে এখানে সিম্পলি দেখো এ ইস টু বি দেওয়া আছে আমাদের 2:3, আবার এখানে দেখো বি ইস টু সি দেওয়া আছে আমাদের 5:4, আবার এখানে সি ইস টু ডি দেওয়া আছে আমাদের 7:8, ঠিক আছে। এবার দেখো এই রেশিও গুলোতে ভালো করে একটু খেয়াল করে দেখো, এখানে বি কমন আছে, আবার এখানেও বি আছে, তার মানে এখানে বি কমন আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, মানে এখানে সি কমন আছে। তার মানে কি এই বি দুটোকে যদি আমরা সমান করতে পারি, তাহলে এখানে বি এর ভ্যালু কত 3, এখানে বি এর ভ্যালু 5, তাহলে এখানে দুটো ভ্যালু কি আলাদা আলাদা রয়েছে, তাহলে এই দুটোকে আমরা সমান করতে হবে, সমান করলে আমরা এদের মধ্যে কম্বিনেশন করতে পারবো। তো এই অঙ্কটা আলাদাভাবে হবে, শর্টকাট নিয়ম। তাহলে তার আগে আমি এটাকে কম্বাইন কি করে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কি কি নাম্বার আছে, এ বি সি ডি, কম্বাইন করার সবচেয়ে সহজ নিয়ম এটা, তোমরা এইভাবে নাম্বারগুলো লিখে নিলে। এরপরে এখানে রেশিওগুলো লিখবে। প্রথমে কি আছে 2 আর 3, তাহলে এর ভ্যালু কত আছে 2 আর বি এর ভ্যালু 3। এর পরের অপশনে দেখো বি এর ভ্যালু কত রয়েছে 5 আর সি এর ভ্যালু রয়েছে আমাদের 4। এর পরের অপশনে দেখো সি এর ভ্যালু রয়েছে 7 আর ডি এর ভ্যালু রয়েছে আমাদের 8, ঠিক আছে। তাহলে এবার দেখো এইভাবে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার ফাঁকা ঘরগুলো আমরা দেখবো। ফাঁকা ঘর কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এখানে রয়েছে, আর এখানে রয়েছে, এই ঘরগুলো ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে ফাঁকা ঘরগুলোতে আমরা কোনো নাম্বার বসাবো, কি নাম্বার বসাবো সেটা দেখো। যে পাশাপাশি সংখ্যাগুলো বসে, ঠিক আছে। যেমন এখানে ফাঁকা, এর পাশের সংখ্যা কে রয়েছে, এদিকে তো কেউ নেই, তাহলে এইদিকে কে রয়েছে 3 রয়েছে, তাহলে এখানে কে বসবে 3। উপর নিচ দেখবো না, নিচেরটা দেখবো না কখনো, উপরেরটাও দেখবো না, পাশের সংখ্যাটা দেখবো, পাশে 3 রয়েছে বলে এখানে 3 বসবে, আর এখানেও 3 বসবে। এই ঘরে কি বসবে, এর পাশে কত রয়েছে 4 রয়েছে, সেই জন্য এখানেও 4 বসবে। এরপরে দেখো এই ঘরে এর পাশে কে রয়েছে, এর পাশে 5 রয়েছে, উপরে দেখবো না কিন্তু এর পাশে দেখবো 5 রয়েছে, তাহলে এখানে 5 বসবে। এই ফাঁকা ঘরে এর পাশে কি রয়েছে 7 রয়েছে, তাহলে এখানে 7 বসবে। এই ঘরের পাশে এখানে কে রয়েছে 7 বসলো, তার মানে এখানেও 7 বসবে। তারপর দেখো এই যে নাম্বারগুলো পেলাম, এ এর নিচে কি কি পেলাম 2 5 7, বি এর নিচে পেলাম 3 5 7, সি এর নিচে পেলাম 3 4 7, ডি এর নিচে পেলাম 3 4 8। এই নাম্বারগুলো যদি আমরা গুণ করি, উপর থেকে নিচে এইভাবে গুণ করি, তাহলে 5 দুগুণে 10, 7 10 70। এখানে বি এর যদি নাম্বারগুলো যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো, 3 × 4 15, 7 15 100, না 105। এরপর সি এর নাম্বারগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি, 3 4 12, 7 12 84। আর ডি এর নাম্বারগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 3 4 12, 8 12 96। তাহলে এই নাম্বারগুলো পাচ্ছি, এটাই হলো আমাদের রেশিও, এটাই হলো আমাদের কম্বাইন রেশিও, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কম্বাইন করতে পারি। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু এটা, ঠিক আছে। তার মানে এর পার্ট বা এর অংশ হলো এখানে 70, বি এর মান হলো 105, সি এর মান হলো 84 এবং ডি এর মান হলো এখানে 96। আমার এখানে অ্যান্সার কি চেয়েছে, এ ইস টু ডি,
তাহলে আমরা এখান থেকে যে কোনো দুটো বললে আমরা যে কোনো সে নিতে পারবো। যেমন এখান থেকে এ ইস টু ডি বলেছে, তাহলে এ ইস টু ডি নিলাম। এর ভ্যালু এখানে কত রয়েছে, 70 রয়েছে, তাহলে এ এর ভ্যালু এখানে কত লিখবো, 70। আর ইস টু ডি এর ভ্যালু নিতে বলেছে, ডি এর ভ্যালু এখানে কত রয়েছে, 96, তাহলে এখানে 96। ঠিক আছে, এরপরে এদের মধ্যে দেখবো কমন নাম্বার কিছু দিয়ে ডিভিশন যাবে কিনা বা ভাগ করা যাবে কিনা। তাহলে অবশ্যই যাবে। সেটা কত দেখো, এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 35। এটা 2 দিয়ে ভাগ করা যাবে, মানে এখানে 48। তাহলে এ ইস টু ডি এর ভ্যালু আমরা কত পেলাম, 35 ইস টু 48। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার যেটি সেটা হলো অপশন নাম্বার এ। এটা একটু বড় প্রসেস, তো আমি এটা তোমাদের বোঝার জন্য এটা করালাম, কারণ এটাও অনেক পরীক্ষাতে বা অনেক অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে এটা বিভিন্নভাবে তোমাদের হেল্পফুল হয়ে থাকবে। কিন্তু আমরা এরপর শর্ট টেকনিক ইউজ করব, যেটার জন্য আমরা এটাকে ডাইরেক্ট বের করতে পারবো। তো আমরা কি করব, রেশিও মানে আমরা কি বলেছিলাম, মানে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তার মানে কি এ বাই বি সবগুলো যদি গুণ করে দিই, আর এইখানে ভগ্নাংশটা বি বাই সি, এরপরে সি বাই ডি যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2/3, আর বি বাই সি এর ভ্যালু হলো 5/4, আর সি বাই ডি এর ভ্যালু হলো 7/8। ঠিক আছে, এরপরে দেখো এখানে বি আর বি কেটে গেল, সি আর সি কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে 4 কে কাটবে, 2 আসবে, আর কিছু দিয়ে কেউ কাটা যাবে না। তার মানে থাকলো কি আমার লাস্টে এ বাই ডি থাকলো, সমান সমান উপরে থাকলো 5 7 35, আর নিচে থাকলো 3 2 6, 6 8 48। তাহলে দেখো এ বাই ডি মানে কি, এ ইস টু ডি, এ বাই ডি মানে এ ইস টু ডি। তাহলে আমরা কি পেলাম, 35 ইস টু 48। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও করতে পারবো আর এইভাবেও করতে পারবো। এটা আমি শিখালাম, তোমাদের বললাম এটি অনেক প্রবলেমে এই প্রসেসটা কাজে লাগবে, সেই জন্য এটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। আর এই টাইপের অঙ্ক দেখতে পারলে তোমরা এই প্রসেসে করবে না, ডাইরেক্ট এই প্রসেসে করবে, কারণ এটি সহজ এবং তাড়াতাড়ি হবে, তোমাদের টাইম বাঁচাবে। ঠিক আছে, এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো কি বলেছে। এখানে বলা আছে এ ইস টু বি 2/3, বি ইস টু সি 4:5, আর সি ইস টু ডি হলো 5:7। এখানে কিন্তু কম্বাইন করতে বলেছে, দেখো এ সি এবং ডি, তাহলে এখানে আমরা ওই প্রসেসটা কাজে লাগাবো। প্রথমে কি আছে, এ ইস টু বি 2:3, বি ইস টু সি রয়েছে আমাদের 4:5, আর সি ইস টু ডি রয়েছে আমাদের 5:7। ঠিক আছে, তো আমরা কম্বাইন করব, কম্বাইন করার নিয়ম আমরা এখনই দেখলাম কি, এ বি সি আর ডি নাম্বারগুলো আমরা লিখে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা এর মানগুলো লিখবো। এর মান প্রথমে আছে 2, বি এর মান 3, এরপরে বি এর মান রয়েছে 4, সি এর মান 5, এরপরে সি এর মান রয়েছে 5, আর ডি এর মান রয়েছে 7। তাহলে ফাঁকা ঘর এখানে সি এর রয়েছে, তাহলে এর পাশের সংখ্যা কত, 3, তার মানে এখানে 3 বসবে। এখানে ফাঁকা রয়েছে মানে এখানেও 3 বসবে। এই ফাঁকা ঘরে এখানে পাশের সংখ্যা 5 রয়েছে, তার মানে এখানে 5 বসবে। এই ফাঁকা ঘরে এর পাশের সংখ্যা 4 রয়েছে, মানে এখানে 4 বসবে। এই ফাঁকা ঘরের পাশের সংখ্যা 5 রয়েছে, মানে এখানে 5 বসবে। এই ফাঁকা ঘরে এর পাশের সংখ্যা 5 রয়েছে বলতে এখানে 5 বসবে। ঠিক আছে, এখন দেখো এখানে সবগুলোর মধ্যে যদি দেখো, তাহলে একটা কমন নাম্বার রয়েছে। কি কমন রয়েছে এখানে দেখো, 5 কমন রয়েছে, 5 কমন রয়েছে, 5 কমন রয়েছে, 5 কমন। তার মানে 5 গুলো আমি কেটে দিলাম, যেগুলো কমন নাম্বার পাবো সেগুলোকে আমরা কেটে দেবো। তাহলে কমন নাম্বার পর বা এখানে বাকি কি থাকলো দেখো, 4 2 গুণ করো 8, 3 4 12, 3 5 15, 3 7 21। তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি আমরা কম্বাইন করে ফেললাম। তাহলে এ বি সি ডি এর অনুপাতগুলো কম্বিনেশন আমার এটা আসলো। এবার আমাদের কি লিখতে বলেছে, এ সি এবং ডি। তাহলে এ ইস টু সি ইস টু ডি আমাদের লিখতে চেয়েছে বলেছে। তাহলে এর মান এখানে কত, 8, সি এর মান কত পেয়েছি 15, আর ডি এর মান পেয়েছি কত 21। তাহলে আমাদের এই অনুপাতটা যেটা সেটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপরে নেক্সট যে প্রবলেম সেটা দেখো, এখানে বলে যে পি কিউ এর অনুপাত দেওয়া রয়েছে, কিউ আর এর অনুপাত দেওয়া রয়েছে এবং আর এস এর অনুপাত দেওয়া রয়েছে। শেষে এখানে পি এর মান বলা রয়েছে, তাহলে এস এর মান কত।
তার মানে আমাদের পি ইস টু এস এর মান আগে বের করতে হবে, পি ইস টু এস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অঙ্কটা করতে পারবো সহজে। তাহলে পি ইস টু এস এর মান বের করার জন্য আমরা এইভাবে লিখবো, পি কিউ আর এস। ঠিক আছে, পি এর মান এখানে 2 আছে, কিউ এর মান 3 রয়েছে, এরপরে নেক্সট কিউ এর মান এখানে 5 রয়েছে, আর এর মান 8 রয়েছে, এরপর নেক্সট আর এর মান এখানে 9 রয়েছে এবং এস এর মান এখানে 10 রয়েছে। ফাঁকা ঘরগুলোতে বসে নিই আমরা, এখানে 8 রয়েছে মানে এখানে 8 বসবে, এখানে 3 রয়েছে মানে এখানে 3 বসবে এবং এখানেও 3 বসবে, এখানে 5 রয়েছে মানে এখানে 5 বসবে, এখানে 9 রয়েছে মানে এখানে 9 বসবে, এখানেও 9 বসবে। ঠিক আছে, এরপরে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে আমরা নাম্বারগুলো পেয়ে যাবো। তারা এখানে দেখো কমন নাম্বার কি রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে, আর এখানেও 3 কাটলে 3 পাবো। ঠিক আছে, তাহলে কমন নাম্বারগুলো আমরা কেটে নিলাম, এরপর মাল্টিপ্লাই করব। তাহলে কত আসছে এখানে, 5 দুগুণে 10, 3 10 30। এখানে কত আসছে, 5 লং 45, এখানে এসছে 8 লং 72, এখানে রয়েছে আমাদের 80। তাহলে আমাদের যে কম্বিনেশন বা একসঙ্গে করার পর যে অনুপাতটা পেলাম সেটা হলো এটাই, পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস অনুপাত দেওয়া রয়েছে। আমার কার দরকার, পি এবং এস এর দরকার। তাহলে পি এর আর এস, পি এর মান কত 30 আর এস এর মান কত 80। তাহলে পি ইস টু এস মানে এখানে 0 কমন রয়েছে, তাহলে 0 এখানে কেটে গেল, থাকলো আমাদের কত 3 ইস টু 8। ঠিক আছে, তাহলে পি আর এস এর অনুপাত পেলাম 3 ইস টু 8। এবার বলা হয়েছে পি এর মান কত এখানে 27, তাহলে পি এর অরিজিনাল মান এখানে বলা হয়েছে 27, বাট এখানে পি এর মান কত 3 আর এখানে অরিজিনাল মান বলা হয়েছে 27। তাহলে দেখো, আমি আগে বলেছিলাম কিছু একটা কমন নাম্বার মাল্টিপ্লাই করতে হয়, তাহলে কত নাম্বারে আমি এখানে মাল্টিপ্লাই করছি 3 এর সাথে, তাহলে 27 হবে। 3 এর সাথে এখানে যদি আমরা 9 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 27 হবে। তার মানে কমন নাম্বারটা যেটা হলো সেটা আমাদের 9, তার মানে এখানে 8 এর সঙ্গে আমাদের 9 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8 লং 72। ঠিক আছে, তাহলে এস এর ভ্যালু হবে আমাদের 72, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবে প্রবলেমগুলি করবে। এরপরে নেক্সট যে প্রবলেম সেটি দেখো, এ এবং বি এর অনুপাত দেওয়া রয়েছে, বি এবং সি এর দেওয়া রয়েছে, সেখান থেকে বের করতে বলেছে এখানে 5a ইস টু 3c এর মান বের করতে বলেছে। 5a ইস টু 3c এর মান কত সেটা বের করব। তাহলে আমরা এখানে কম্বাইন করে নেব। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটা আছে, এখানে 2, এখানে বি এর ভ্যালু 3, এখানে বি এর ভ্যালু 4, এখানে সি এর ভ্যালু 5। তাহলে ফাঁকা জায়গা এখানে 3 রয়েছে বলে এখানে 3 বসবে, এখানে 4 রয়েছে বলে এখানে 4 বসবে। এবার মাল্টিপ্লাই করি 8, 3 4 12, গুণ করলে 3 5 15। তাহলে নতুন যে অনুপাতটা এদের মধ্যে সেই অনুপাতটা আমরা পেয়ে গেলাম। আমাদের দরকার কি এ এবং সি, এ এবং সি, তাহলে এর মান এখানে কত রয়েছে 8 আর সি এর মান রয়েছে এখানে 15, বাট এখানে কি বলেছে 5a, তার মানে 8 ইন্টু 5 অনুপাত 15 মানে 3c মানে 3 ইন্টু 15, এই অনুপাত বের করবো। এবার দেখবো এদের মধ্যে কমন নাম্বার কি রয়েছে, তাহলে এটাকে যদি আমরা সহজ করে বুঝতে চাই তাহলে এটা ভাগ করে লিখবো। ঠিক আছে, ভাগ করে লিখলে দেখুন 5 দিয়ে এখানে 15 কাটা যাবে মানে এখানে 5 3 আসবে। ঠিক আছে, তাহলে উপরে গিয়ে থাকলো 8 আর নিচে 3 গুণ 3 মানে 9, তাহলে আমার যে অনুপাতটা হলো সেটা হলো 8 ইস টু 9। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো আমাদের 8 ইস টু 9। ওকে, তো তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। আমরা যদি এক্স ধরে করতে চাই তাহলে আমরা এটাকে কি লিখবো 8x, এটাকে লিখবো আমাদের 12x আর এটাকে লিখবো আমাদের 15x। ঠিক আছে, এরপর এখানে বলছে 5a, তাহলে এর সঙ্গে এর আবার 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে 40x আসবে। আর এখানে বলা হয়েছে 3c, c এর সঙ্গে যদি আবার 3 মাল্টিপ্লাই করি তার মানে আসছে আমাদের 45x। এই দুটোর জন্য যদি অনুপাত করি তাহলে দেখো x x কেটে যাবে আর এখানে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 8 ইস টু 9। তাহলে এইভাবেও আমরা করতে পারবো। তো এইভাবে তোমাদের এক্স ধরে এখন এগুলো করার দরকার নেই, এগুলো এইভাবেই করবে, সহজ হবে এবং সিম্পল হবে। এক্স ধরে যেগুলো করার সেগুলো আমি পরে বলে দেবো। এরপরে নেক্সট প্রবলেমটা কি বলেছে, এখানে তিনটে নাম্বার দেওয়া রয়েছে 9.6 কেজি, 7.2 কেজি আর বলেছে 28.8 মিটার, এর সঙ্গে আরেকটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা বের করতে বলেছে যেটাকে বলে চতুর্থ সমানুপাত। তাহলে দেখো অনুপাত যে জিনিসটা, অনুপাতটা একই ইউনিটের মধ্যে হয়,
ঠিক আছে, তোমরা মনে রাখবে অনুপাত জিনিসটা একই ইউনিটের মধ্যে হয়ে থাকে, অনুপাতের কোনো একক থাকে না। তাহলে এখানে দেখো দুটো অনুপাত আছে, একটা হলো 9.6 কেজি রয়েছে, আরেকটা রয়েছে এর সঙ্গে কার অনুপাত 7/2 কেজি। অনুপাতকে আমরা ভাগ করে লিখতে পারি, সেই জন্য আমি ফ্র্যাকশন ভাবে লিখলাম। সমানুপাত থাকে মানে কি, সমান সমান থাকে, বলেছি আগে। কত এখানে বলছে 28.8 মিটার রয়েছে, আর এখানে তাহলে কি হবে, আমরা মানটা এখানে বের করব। ঠিক আছে, এক্স ধরলাম আমি। এবার দেখো, আমি প্রথমে বলেছি অনুপাত কি, অনুপাতে কোনো একক থাকে না, মানে দুটো সেম ইউনিটের মধ্যে অনুপাত হয়ে থাকে। তাহলে এখানে কেজি রয়েছে, এখানেও কেজি রয়েছে, মানে এখানে মিটার রয়েছে, তাহলে এখানে যে অ্যান্সারটা পাবো সেখানে এখানেও কি থাকতে হবে, মিটার থাকতে হবে। তাহলে এখানে তোমাদের অপশন দেখবে, এটা আমাদের অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, তাহলে আমাদের এই দুটোর মধ্যে অ্যান্সার আমাদের হবে। কারণ কোনটা হবে সেটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে অনুপাত সবসময় একই এককের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এরপরে নিয়ম কি, প্রথম আর চতুর্থ এই দুটো গুণফল মিডল দুটো গুণফলের সঙ্গে সমান হয়। তার মানে 9.6 ইন্টু এক্স সমান সমান 7.2 ইন্টু 28.8। এক্স এর মান বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 7.2 ইন্টু 28.8 বাই 9.6। ওকে, এরপরে দেখো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে, এটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, একবারে 3 দিয়ে কেটে যাবে। তাহলে আমাদের আসলো x সমান সমান 6 ইন্টু 21। একক কি হবে আমি বলে দিয়েছি প্রথমে, মিটার হবে। তাহলে x এর মান আসলো 21.6 মিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার যেটি সেটা হলো অপশন নাম্বার সি। এ বা বি হবে না, তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, ইউনিটগুলো অবশ্যই দেখবে একবার। এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটা বলেছি কি, কম্পাউন্ড রেশিও বের করতে বলেছে। জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও, তো জটিল অনুপাতকে মিশ্র অনুপাতও বলা হয়। ঠিক আছে, মিশ্র অনুপাত, তোমরা এটি খেয়াল রাখবে, এটাও অপশনে দিয়ে দিতে পারে, মানে এটা। তাহলে এখানে কিভাবে করতে হয়, তাহলে এখানে প্রথমে অনুপাতে দেওয়া রয়েছে 1:2, এরপরে অনুপাত দেওয়া রয়েছে 3:5, এর পরের অনুপাত দেওয়া রয়েছে 5:9। জটিল বা মিশ্র অনুপাত বের করার নিয়ম হলো যে প্রথম টার্মগুলো, প্রত্যেকটা অনুপাতের প্রথম নাম্বারগুলোর গুণ করতে হয়। তাহলে 1 ইন্টু 3 ইন্টু 5, এবং নিচে সেকেন্ড যে নাম্বারগুলো পদগুলো রয়েছে, সেকেন্ড পদ, সেগুলো গুণ করে নিচে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, 2 আছে, 5 রয়েছে, আর কি রয়েছে 9। তাহলে এরপরে এখানে এই গুণ করলে যে অনুপাতটা হবে সেটাই মিশ্র অনুপাত। এখানে কাটাকাটি যাবে, কাটাকাটি আমরা করে নেবো, 5 5 কাটা গেল, 3 দিয়ে এখানে 9 কে কাটলে কত আসবে, 3 আসবে। তাহলে উপরে কত থাকলো, 1 থাকলো, আর নিচে 3 ইন্টু 2 6। তাহলে এটা হলো আমাদের মিশ্র অনুপাত, এটা অথবা 1:6। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার ফ্র্যাকশন অনুযায়ী আছে, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অপশন নাম্বার এ। মিশ্র অনুপাতটা তোমরা অবশ্যই দেখো ভালো করে, বুঝতে যদি না পারো কমেন্ট করে জানাবে। তো মিশ্র অনুপাতটা এইভাবে এটি ক্যালকুলেশন করা হয় বা বের করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটি দেখো কি বলেছে, 25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত। তো তোমাদের এই প্রবলেমগুলো করার সময় তোমাদের কিছু জিনিস খেয়াল রাখবে। সাব ডুপ্লিকেট মানে হলো রুট, সাব ডুপ্লিকেট মানে হলো রুট, স্কোয়ার রুট। ঠিক আছে, SQUARE R2 স্কোয়ার রুট। ঠিক আছে, মানে বর্গমূল। তাহলে এখানে 16 আর 25 এর সাব ডুপ্লিকেট কি হবে, √16 ইজটু √25। তাহলে 16 বর্গমূল কত হচ্ছে 4, আর 25 এর বা 25 এর বর্গমূল আসবে 5। তাহলে এই যে অনুপাত, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সাব ডুপ্লিকেট অনুপাত হলো 4:5। এইভাবে এটা বের করতে হয়। ঠিক আছে, তো এখানে তোমাদের এখানে দুটো থিওরি দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু নোট করে রাখবে এবং দেখবে। সাব ডুপ্লিকেট রেশিও হলে আমাদের এই কন্ডিশন হয়, রুট, স্কোয়ার রুট। আর সাব ট্রিপ্লিকেট যদি বলা হয় তাহলে এখানে কিউব রুট হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। এরপরে নেক্সট যে প্রবলেমটা, এখানে বলা হয়েছে ট্রিপ্লিকেট, এখানে কিন্তু সাব ট্রিপ্লিকেট বলা হয়নি।
শুধুমাত্র বলা হয়েছে ট্রিপ্লিকেট। যদি এর সঙ্গে সাব লাগানো থাকতো তাহলে কি হতো, কিউব রুট হতো, বাট এখানে সাব লাগানো নাই, শুধু ট্রিপ্লিকেট দেওয়া রয়েছে, মানে কি এদের কিউব হবে। ঠিক আছে, তাহলে 3:5 এদের ট্রিপ্লিকেট অনুপাত কি হবে, 3 কিউব হয়ে যাবে, 5 এর কিউব আসবে। তাহলে 3 কিউব মানে আমাদের 27 আর 5 এর কিউব মানে 125। তাহলে এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, যদি বলো ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট হলে এখানে স্কোয়ার হতো, 3² 5 এর স্কোয়ার, মানে এখানে 9:25 আমাদের অ্যান্সার আসতো। ঠিক আছে, এখানে থিওরি দুটো দেওয়া রয়েছে, তোমরা এগুলো খেয়াল করবে এবং নোট করে রাখবে, কারণ এই টাইপের কোশ্চেন যদি চলে আসে তাহলে তোমরা সহজে এটি করতে পারবে যদি জানো, আর যদি না জানো তাহলে পারবে না। সেই জন্য অবশ্যই দুটো পয়েন্ট নোট করে রেখে দিবে। এরপরে যে প্রবলেমটা সেটি দেখো কি বলেছে, মধ্য সমানুপাত বের করতে বলেছে। মধ্য সমানুপাত কার থাকে, যাদের তিনটে নাম্বার যদি সমানুপাত থাকে, এ বি সি, এরা যদি সমানুপাতে থাকে তখন বলা হয় মধ্য সমানুপাত। তাহলে এখানে বি হলো আমার মাঝে রয়েছে বলে বি কে বলা হয় মধ্য সমানুপাত। তাহলে এখানে দেখো তিনটে নাম্বার রয়েছে, তাহলে মাঝের নাম্বারটা নেই, কে রয়েছে 3 আছে, মাঝের একটা আননোন নাম্বার রয়েছে আমার, সেটা ধরলাম এক্স, এবং এরপরে যে নাম্বারটা রয়েছে 192, তিনটা নাম্বার রয়েছে, এবং এরা বলেছে কি সমানুপাতে রয়েছে। তাহলে সমানুপাতে যদি থাকে তাহলে তার নিয়ম কি, আমি বলেছিলাম মিডিলটা কি হয়, ডবল গুণ হয়, মানে স্কোয়ার হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটার এবং এটার গুণফল সমান হয়, তাহলে 3:192। তাহলে স্কোয়ার স্কোয়ার যদি তুলতে চাই তাহলে কি হবে, স্কোয়ার রুট হয়ে যাবে, 3:192, তার মানে কি বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল আমরা কিভাবে করব, তাহলে দেখো এখানে এই যে এটা গুণ করার দরকার নেই, কারণ এর বর্গমূল করার জন্য আমাদের ভাঙাতে হবে। তাহলে 192 কে যদি আমরা ভাঙাই, 3 দিয়ে যাবে, 2 দিয়েও যাবে, তাহলে এখানে 6 আসবে, এখানে 4 আসবে, 64। এবার দেখো এখানে কি পেলাম, দেখো 3:3:64। ঠিক আছে, তাহলে এখানে দুটো 3 এর মধ্যে একটা 3 বাইরে চলে আসবে, আর এই সিম্বলটা হবে না, আর দুটো 3 এর মধ্যে একটা 3 বাইরে চলে আসলো। আর 64 কে যদি ভাঙাই তাহলে কি পাবো, 8:8 পাবো। ঠিক আছে, তার মানে দুটো 8 আছে, সেই দুটো 8 এর মধ্যে থেকে একটা 8 বাইরে চলে আসলো, তাহলে 3×8 = 24। তাহলে এক্স এর মান হলো আমাদের এখানে 24। ঠিক আছে, তা আননোন যে নাম্বারটা ছিল সেটা হলো আমাদের মধ্য সমানুপাতিক, সেটা হলো আমাদের 24। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরের এখানে তোমাদের থিওরি দেওয়া রয়েছে, তোমরা এই জিনিসটা এটি দেখে নেবে, মধ্য সমানুপাত কিভাবে নির্ণয় করে তার থিওরিটা এখানে তোমরা পেয়ে যাবে। তো এইভাবে খেয়াল করবে, দেখতে পাচ্ছ দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান প্রথম এবং তৃতীয় গুণফলের সঙ্গে সমান হয়। এরপরে যে প্রবলেমটা সেটা কিন্তু বলা হয়েছে তৃতীয় সমানুপাতটা বের করতে বলেছে। আগেরটাতে বলেছিল মধ্য সমানুপাত, আর এখানে বলা হয়েছে তৃতীয় সমানুপাত। তার মানে কি দেওয়া আছে, ফার্স্ট দুটো টার্ম দেওয়া আছে 1:0.2 এবং 1.8 দেওয়া আছে, এবং তৃতীয় সমানুপাত মানে এটা দেওয়া নাই এক্স। তাহলে এর মানে কি, আমরা একটু আগে জানলাম যে এটা স্কোয়ার সমান সমান এটা মাল্টিপ্লাই এটা হয়, তার মানে লিখতে পারি 1.2 ইন্টু এক্স ইকুয়াল টু 1.8, স্কোয়ার মানে দুবার গুণ হয়, কোন সংখ্যার স্কোয়ার মানে হলো সেটি 3 স্কোয়ার, মানে কি 3 গুণ 3 মানে 9, স্কোয়ার মানে এখানে দুটো সংখ্যা দুবার গুণ হবে, তাহলে এখানে সেভাবে লিখলাম। এবার এক্স ইকুয়াল টু কি হবে, এই 1.2টা এই সাইডে আসলে কি হবে, ডিভাইড হয়ে যাবে, এখানে মাল্টিপ্লাই আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, ডিভিশন হয়ে যাবে। তো তোমরা এগুলো জানো। আর উপরে কি থাকছে 1.8, এবার এর 6 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে 3 আসবে, নিচে আসবে আমাদের 2 দিয়ে এটাকে কাটলে থাকবে আমাদের 1.9, কি থাকবে শুধুমাত্র 0.9। তাহলে x ইকুয়াল টু আমরা কি পেলাম, 3 লং 27, 27। পয়েন্টটার পর একটা সংখ্যা আছে বলে এখানে পয়েন্টের পরে একটা সংখ্যাই থাকবে, মানে এখানে পয়েন্টটা তাহলে কোথায় হবে 2.7 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু হলো 2.7, মানে তৃতীয় সমানুপাত ভ্যালুটা হলো 2.7। তার কারেক্ট অ্যান্সার আমাদের অপশন নাম্বার বি। তো এখানে তোমাদের থিওরি দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটি কি বলা হয়েছে, দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে,
8:7 এবং তাদের সমষ্টি বলা আছে এটা। তাহলে সংখ্যা দুটি কি? আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে অনুপাত থেকে আমরা সংখ্যা কি করে বের করতে পারি? আননোন নাম্বার গুণ করে। তাহলে এটা কি বেরোবে? 8x বেরোবে। আর এখান থেকে কি বেরোবে? 7x বেরোবে। এবার এই দুটো সংখ্যা আমরা পেলাম। এবার কি বলেছে? এই দুটো সংখ্যার যোগফল কত? 450। তাহলে এই দুটো সংখ্যা যদি যোগ করি, 8 সাথে কত আসবে? 15x আসবে। সমান সমান এটা ভ্যালু কত হচ্ছে? 450। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 15 দিয়ে এটা ভাগ হবে। তাহলে 3 15 45 মানে 30 আসবে। x এর ভ্যালু কত? 30। তাহলে এখানে গুণ যদি করি, x এর মান যদি বসাই তাহলে 8 আর হয়েছে 8x মানে 30 যদি বসাই তাহলে 3 8 24 240। আর এখানে যদি x এর ভ্যালু বসাই তাহলে 7 3 7 21 210। তাহলে আমাদের অরিজিনাল যে নাম্বার সে দুটো হলো 240 এবং 210। অপশন নম্বর বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এর পরের প্রবলেমটাতে কি বলেছে? এটা একটু আলাদা টাইপের। বলা হচ্ছে একটি বাঁশকে সমসংখ্যক 1 টাকার 50 পয়সা এবং 25 পয়সা রয়েছে। তাহলে বাঁশকে যদি মোট আমাদের 35 টাকা থাকে তাহলে মুদ্রার সংখ্যা কত? তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এই জিনিসটা তোমরা খেয়াল করবে। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে 1 টাকার মুদ্রা। যদি তোমার কাছে 1 টাকার কয়েন আছে, 1 টাকা কয়েনের ভ্যালু কত? 1 টাকাই হয়। তোমরা এটা জানো। এবার যদি বলে 50 পয়সার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, তাহলে 50 পয়সা কয়েনের ভ্যালু কত? হাফ টাকা, তাই তো? অর্ধেক টাকা। যদি বলে 25 পয়সা কয়েন, তাহলে 25 পয়সা কয়েনের ভ্যালু কত? 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়। তার মানে কি 1/4 টাকা। ঠিক আছে? তাহলে যদি বলে এবার তোমার কাছে 10টা 50 পয়সা আছে, 10টা 50 পয়সা কয়েন রয়েছে, তাহলে ক টাকা রয়েছে? তাহলে এটা গুণ করে দিবে। তাহলে 1/2 10 ইন্টু 1/2 মানে 5 টাকা। তোমরা এটা জানো, সিম্পলি বুঝতে পারবে। 10টা 50 পয়সা কয়েন মানে সেটা 5 টাকায় দিবে। ঠিক আছে? একইভাবে যদি বলো এখানে 10টা 25 পয়সা কয়েন রয়েছে, তাহলে কত টাকা? সেটা তোমরা এটাও বের করতে পারবে। এবার কি বলেছে এখানে? যে প্রত্যেকটা পয়সার সংখ্যা সমান আছে। ঠিক আছে? তাহলে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা প্রত্যেকটার সংখ্যা কি বলে? সমান আছে। মানে কি এদের অনুপাত কত? 1:1:1ই হবে। ঠিক আছে? তাহলে আমি ধরলাম 1 টাকার আছে কতগুলো? একটা রয়েছে 1 টাকা। তাহলে এর টাকার মূল্য কত হবে? এটা মুদ্রার সংখ্যা, এটা মুদ্রার সংখ্যার অনুপাত। এই জিনিসটা ভালো করে দেখো, এটা সংখ্যার অনুপাত। এবার যদি বলে ভ্যালু বা মানের বা মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত যদি বলে, তাহলে 1 টাকার ভ্যালু 1 টাকাই হয়, তাহলে 1/1 হয়ে যাবে। ঠিক আছে? কারণ 1 টাকা মিলে 1 টাকা হয়। এরপর 50 পয়সা কয়েন যদি হয়, তাহলে দুটো 50 পয়সা মিলে কি হয়? 1 টাকা হয়। তাহলে টাকা যদি করতে চাই তাহলে এই যে নাম্বার এটাকে কি করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। 25 পয়সা কয়েনের ক্ষেত্রে 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়। তার মানে কি এটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 1/4। এটা হলো আমাদের মূল্যের অনুপাত। তাহলে এটা সরল যদি করি, তাহলে এখানে হরগুলো কি রয়েছে দেখো, এখানে হর হচ্ছে 1, এখানে 2, এখানে 4। তাহলে এদের আমাদের কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে 4 আসবে। তাহলে উপরে 4 প্লাস, ও সরি, অন্যদিকে চলে গেছি। কি বললাম? এদের অনুপাত বের করতে হবে। অনুপাত কি বলতে হবে? লসাগু বের করতে হবে। এই হরগুলো লসাগু দিয়ে সবগুলো গুণ করতে হবে। তাহলে 4 বেরোচ্ছে, তাহলে 4 দিয়ে এটা গুণ করলে 4 হবে। 4 দিয়ে এটা গুণ করলে কি 2 হবে। 4 দিয়ে এটা গুণ করলে 1 হবে। ঠিক আছে? তাহলে এখানে বলেছে মুদ্রার অনুপাত কত? 4:2:1। এটা কেন বের করলাম? কারণ এখানে আমাদের মুদ্রার মূল্য দেওয়া আছে, সেই জন্য মূল্যের অনুপাতটা আমাকে অবশ্যই বের করতে হবে।
তাহলে মূল্যের অনুপাত আমরা পেয়ে গেলাম। মূল্যের অনুপাত যেটা সেটাই হলো কয়েনের অনুপাত, সেটাই হলো কয়েনের মূল্যের অনুপাত। ঠিক আছে, তাহলে এখানে 4টা 1 টাকা থাকলে 2টো 50 পয়সা থাকবে এবং একটা 25 পয়সা থাকবে। তাহলে অংশ যদি বের করতে চাই তাহলে দেখো 1 টাকা কয়েন কতগুলো আছে, এখানে 4 আছে, তাহলে 4 বাই কত, সবগুলো যোগ করো, 4 2 6, 6 1 7। ঠিক আছে, 25 পয়সা কয়েন কতগুলো আছে, 50 পয়সা কয়েন 2 বাই কত 2, আর 25 পয়সা এখানে তোমাদের রয়েছে, সরি 2 বাই 7, আর এখানে রয়েছে 1 বাই 7। তাহলে তোমরা এইভাবে অংশগুলো বের করে নিতে পারবে। ঠিক আছে, এবার বলেছে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। তাহলে এখানে সমান সংখ্যা বলেছে, যেহেতু প্রত্যেক মুদ্রার সংখ্যা, তাহলে আমরা যে কোনো একটা মুদ্রার সংখ্যা বের করে নিতে পারবো, বা মূল্য যদি বের করে নিই, তাহলে এটা ধরে আমরা যদি করি, তাহলে দেখো এটা মূল্য, তাহলে এখানে মূল্য আমাদের কত, 35 টাকা। 7 দিয়ে এটা কাটো 5, তার মানে 20 পয়সা। তাহলে এটা কার ভ্যালু, 1 টাকার ভ্যালু, তার মানে 20টা 1 টাকা রয়েছে, 20টা 1 টাকা রয়েছে। তাহলে এখানে বলেছে সমসংখ্যক, মানে তার মানে কি 20টা 50 পয়সা রয়েছে এবং 20টি 25 পয়সা রয়েছে। 20টি 50 পয়সার মূল্য কত, তোমরা কিন্তু 2 তে ভাগ করে তাহলে পেয়ে যাবে 20টি 50 পয়সার মূল্য, আর 20টি 25 পয়সার মূল্য 4 দিয়ে ভাগ করো তাহলে 5 টাকা বেরোবে। ঠিক আছে, আর এখানে 10 টাকা। তাহলে এইভাবে এই অনুপাতটা চলে থাকে। তাহলে এখানে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, 20টি করে রয়েছে। তাহলে তোমাদের অ্যান্সার যে সেটি হলো 20। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা টাইপের, এটা বোঝার চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক, কারণ এই টাইপের অঙ্ক থাকে তোমাদের পরীক্ষায়। এর পরের প্রবলেমটা দেখো, একটা বাক্সে এখানে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। প্রথমে অনুপাত ছিল 1:1, মানে সবগুলো সমান ছিল, আর এখন যে অনুপাত দেওয়া রয়েছে সেখানে কিন্তু সবগুলো সমান নেই। তাহলে 1 টাকার কয়েন যেটা আছে, 50 পয়সা কয়েন রয়েছে এবং 25 পয়সার কয়েন রয়েছে, এদের সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে। কার এটা, সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত কত, 1:2, 2:, এটা আমাদের 4। এটা কার, সংখ্যার অনুপাত, জিনিসটা মনে রাখবে। এবার যদি বলে মূল্যের অনুপাত কত, তাহলে 1 টাকার কয়েনের মূল্য 1 টাকাই হয়, তাহলে 1/1ই আসবে। 50 পয়সার কয়েন যেটা থাকে, সেটা দুটো কয়েন মিলে 1 টাকা হয়, তার মানে এর কয়েন সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, মূল্য পেয়ে যাব। 25 পয়সা 4, তার মানে এর কয়েন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা মূল্য পাবো। তাহলে এখানে কি আছে দেখো, 1:1, কেন 1 আছে। তাহলে মূল্যের যে অনুপাত সেটা 1:1:1। প্রত্যেকটা পয়সার মূল্য সমান। ঠিক আছে, তাহলে এখানে টোটাল মূল্য কত বলেছে, 393, 393 মূল্য। তাহলে এখানে টোটাল মূল্য কত হচ্ছে, 1 + 1 + 1 মানে 3 হচ্ছে। তাহলে আমরা যদি বলি টোটাল মূল্যের ভ্যালু, মানে 3 ইকুইভ্যালেন্ট বা সমতুল্য মান হচ্ছে কত, 393। তাহলে 1 এর সমতুল্য মান কত হবে, 3 দিয়ে এটা ভাগ হবে, তাহলে 121। তার মানে প্রত্যেকটা পয়সার মূল্য 121 টাকা, মানে 121 টাকা, 1 টাকা দিয়ে 121 টাকা আছে, আবার 50 পয়সা দিয়ে 121 টাকাই রয়েছে, আবার 25 পয়সা দিয়ে 121 টাকা রয়েছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার চাইছে কতগুলো মুদ্রা রয়েছে। তাহলে 121 টাকা যদি 1 টাকার মুদ্রা থাকে তাহলে এর সংখ্যা হলে একটাই হবে। এবার 121 টাকা, 1 টাকাতে দুটি 50 পয়সা রয়েছে, তার মানে এত টাকাতে কতগুলো 50 পয়সা রয়েছে, 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস 121, 25 পয়সা, 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 121 টাকা কতগুলো 25 পয়সা থাকবে, 4 দিয়ে গুণ হবে। এবার সবগুলো দেখো 121 কমন রয়েছে, আমরা গুণ করব না এখন, গুণ করলে এটা একটু বড় হয়ে যাবে। তাহলে 121 আমরা কমন নিলাম, কমন নিলে কি গুণ হয়, 1 + 2 + 4, এই পজিশনে এসছে। তাহলে এখানে 121 গুণ এই দুটো যদি যোগ করি তাহলে কত পাবো আমরা, 7 পাবো। 7 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 7 7 14 4 হাতে হলো 1,
8 847 টোটাল এখানে হলো এখানে আমাদের কোথাও ভুল হয়েছে একটু, 1:2:4 রয়েছে, তাহলে মূল্যের অনুপাত তো 1/1, 2/2, 4/4 মানে 1:1, সরি 121 না, এটা 131 হবে, ঠিক আছে 131। এখানে আমি ভাগটা করে ফেলেছি, তো 7 দিয়ে এটা যদি মাল্টিপ্লাই করো কি আসবে, 7 একে 7, 3 7 21, 1 2, 7 একে 7 2 9, 917, তার মানে এখানে 917টি মুদ্রা রয়েছে ওই বাক্সে, ঠিক আছে। তোমরা এইভাবে অঙ্কটা করবে, দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অন্য কোনো প্রবলেমের সঙ্গে সেখানে আবার বোঝানোর চেষ্টা করব। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, এখানে দেখো মুদ্রা বলা হয়েছে, এখানে মুদ্রার সংখ্যা বলা হয়েছে মোট, আর আগের দুটো অঙ্কতে মূল্য ছিল, টাকার পরিমাণ ছিল, ঠিক আছে। তাহলে তার জন্য ওইভাবে করেছি, আর এখানে বলা হয়েছে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, এর জন্য কিভাবে আমরা করব। তাহলে এখানে বলছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা কার অনুপাত দেওয়া আছে, সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:7, আর এখানেও আমাদের সংখ্যা দেওয়া রয়েছে, তার মানে এখানে আমার মূল্য বের করার প্রয়োজন নেই, ঠিক আছে, পরে আমরা বের করব, এখন আমাদের মূল্য বের করার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে সংখ্যা থেকে আমরা প্রত্যেকটা কয়েন কতগুলো করে রয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি প্রথমে বলেছিলাম এর অংশ কত হচ্ছে, দেখো এর অংশ 2/, এগুলো সবগুলো যোগ করতে হবে, মানে 12 আসছে। 50 পয়সার অংশ কত, 3/12, আর এর অংশ হচ্ছে 7/12। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 384 গুণ করি তাহলে আমরা সংখ্যা পাবো। তাহলে 1 টাকা সংখ্যা কতগুলো হবে, তাহলে দেখো 2/12 ইন্টু 384, এটা দিয়ে এটা কাটো, 3 × 36, 12 × 24, 32, মানে 64টা 1 টাকার কয়েন রয়েছে, অতটি, ঠিক আছে। এবার 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে দেখো, 3/12 ইন্টু, এখানে 32ই আসবে, 2 দিয়ে কাটলে এটাকে, 384 কে, তাহলে এখানে আসলো আমাদের 96, অতটি, ঠিক আছে। এবার 25 পয়সার কয়েন কতগুলো রয়েছে, তাহলে 7/12 ইন্টু 384, এখানে আমাদের 32ই আসবে, তাহলে 32 এর সাথে 4, তাহলে 224, ঠিক আছে। এবার কি বলবো, এতগুলো পয়সা আছে, তাহলে প্রত্যেকটা এবার মূল্য বের করব। 1 টাকার মূল্য আমার, একটা 1 টাকার মূল্য 1 টাকায়, তাহলে 64টা 1 টাকার মূল্য কত, 64 টাকা হবে, ঠিক আছে। প্লাস দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তার মানে 96টা 50 পয়সার মূল্য কত, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, 48 টাকা হবে, ঠিক আছে। প্লাস এখানে 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে এতটি 25 পয়সা আছে, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এর মূল্য পেয়ে যাব, তাহলে 4 দিয়ে ভাগ করলে 25, 56 টাকা, টাকা, টাকা হবে। তাহলে এই সব টাকাগুলো যদি যোগ করি আমরা তাহলে কত পাচ্ছি দেখো, 6 4 10 আর 18 8, তাহলে 1 15 16, তাহলে 168 টাকা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি করে করলাম, তোমরা দেখো সংখ্যা অনুপাত ছিল, সংখ্যা অনুপাত থেকে সংখ্যাগুলো বের করে নিলাম, সেই সংখ্যা বের করার পর প্রত্যেকটার মূল্য কত সেটা বের করে নিলাম, এবং সেই মূল্যগুলো যোগ করলে আমাদের মোট টাকার পরিমাণ বেরিয়ে আসবে। তাহলে এইভাবে এই অঙ্কটা তোমাদের করতে হবে। এর পরের প্রবলেমটা দেখো,
কি বলেছে, একটি ব্যাগে 5 টাকার নোট এবং 10 টাকার নোট মিলে মোট কটা 80টি নোট রয়েছে, ঠিক আছে। কতগুলি 5 টাকা বা কতগুলি 10 টাকার নোট সেটা বলা নাই, বাট ব্যাগে এখানে বলা হয়েছে মোট 600 টাকা রয়েছে, তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। এই প্রবলেমটা আমরা অ্যালিগেশন প্রসেসে করব, ঠিক আছে। অ্যালিগেশন প্রসেসে করার জন্য তোমরা জানো এখানে 5 টাকা নোট যেটা, আর এখানে 10 টাকা নোট। আমি যদি বলি এখানে 80টা নোট রয়েছে, তাহলে 80টা নোট প্রত্যেকটা ধরলাম 5 টাকা নোট রয়েছে, তাহলে কত টাকা হবে? প্রত্যেকটা নোট যদি 5 টাকা নোট থাকে তাহলে 80 ইন্টু 5 মানে কত, 400 টাকা হবে। আবার যদি বলি যে 80টা নোট রয়েছে এবং 80টা নোটই 10 টাকা নোট রয়েছে, তাহলে কত হবে দেখো, 800 টাকা হয়ে যাচ্ছে। দেখো 400 টাকা হচ্ছে 5 টাকা নোট থাকলে, আর 10 টাকা নোট থাকলে আমার 800 টাকা হবে, বাট অরিজিনাল যে টাকাটা সেটা আমাদের কত, 600, এই দুটোর মাঝে কোথাও রয়েছে, তাহলে সেটা আমরা লিখলাম। এবার কি করতে হয়, কোনাগুনি বিয়োগ করতে হয়। এই দুটো নাম্বারের মধ্যে বিয়োগ করব, 800 আর 600 বিয়োগ করলে কত হবে, 200 পাবো। সেটা লিখবো কোথায়, এই কোণে লিখবো। আবার এই দুটোর মধ্যে বিয়োগ করব, 600 আর 400 বিয়োগ করলে কত হয়, 200 হয়, সেই 200টা লিখবো এই কোণে। তাহলে দেখো এই 200টা এই 5 টাকার নোটের নিচে হলো, আর এই 200টা 10 টাকার নোটের নিচে হলো, তাহলে এই দুটোর অনুপাত বের করবো। 200:200 মানে কত, 1:1। তার মানে কি, একটা 5 টাকার যদি নোট থাকে তাহলে একটা 10 টাকার নোট রয়েছে, এটা সংখ্যার অনুপাত বেরোলো। কার অনুপাত বেরোলো, সংখ্যার অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে মোট আমার কতগুলো নোট রয়েছে, 80টা। তাহলে 80টা নোটকে যদি 1:1 ভাগে ভাগ করা হয় তাহলে এখানে 40টা নোট থাকবে, এখানেও 40টা নোট থাকবে। তার মানে 5 টাকার 40টা নোট রয়েছে এবং 10 টাকারও 40টা নোট রয়েছে, তাহলে এখানে 1:1 হবে। তাহলে এখানে 10 টাকার নোটের সংখ্যা কত, অপশন নাম্বার সি আমার কারেক্ট অ্যান্সার, 40টি, ঠিক আছে। তো এইভাবে তোমরা এগুলো করবে। এর পরের প্রবলেমটা কি বলেছে দেখো, এ এর এত পার্সেন্ট ইকুয়াল টু বি এর এত পার্সেন্ট হলে এ এবং বি এর অনুপাত কত বের করতে বলেছে। তোমরা জানো এর মানে হলো গুণ, এর মানে হলো গুণ। তার মানে কি বলেছে, এ এর এ গুণ কত, 87 পূর্ণ 1/2 পার্সেন্টেজ এটা বলেছে, সমান সমান বি এর, তার বি গুণ কত, 41.2 রয়েছে। এবার দেখো দুদিকে পার্সেন্ট রয়েছে এবং এরা গুণ ভাবে রয়েছে, এখানে সমান চিহ্ন রয়েছে, তার মানে কি এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কেটে যাবে, থাকবে না, ঠিক আছে। তাহলে কি থাকছে দেখো, এ ইন্টু থাকছে এটা, এটাকে আমরা ভাঙিয়ে নেব, তাহলে আমাদের আসলো এটা, ঠিক আছে, ইকুয়াল টু এখানে তাহলে বি, আর এটাকে আমরা ভাঙিয়ে নিব, তাহলে আসছে কত, 5 আসবে আর 125 আসবে, নিচে আসবে এখানে 3। তাহলে এ ইস টু বি মানে কি, এ ইস টু বি মানে হলো এ বাই বি। তাহলে এ বাই বি আমার বের করতে হবে। তাহলে এখানে এ রয়েছে, বিটাকে যদি আমরা এই সমান সমানের এই পার নিয়ে আসি তাহলে কি হবে, এ বাই বি হয়ে গেল, আমরা পেয়ে গেলাম এ বাই বি। আর এখানে কত রয়েছে, 125/3। এই নাম্বারটাকে যদি আমরা এদিক থেকে এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা গুণ যদি করি তাহলে কি উল্টে যায়, তাহলে 2/175। এবার এখানে কাটাকাটি করব, কাটাকাটি এখানে দেখো তোমাদের 5 দিয়ে যাবে, তো আমরা 25 দিয়ে দেবো একবারে, 5×5 = 125, আর এটা 7×5 = 175। তাহলে উপরে আমাদের কত থাকলো, 5 × 10 আর নিচে থাকলো 21। তাহলে এ ইস টু বি হলো আমাদের 10:21, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। এই সবের অঙ্কগুলো এইভাবে করবে, ঠিক আছে, এগুলো প্যাটার্ন তোমরা দেখে নাও, তোমাদের বুঝতে হবে যে কোন অঙ্ক কিভাবে হচ্ছে, তো এটাই হলো মেন জিনিস, তো এই জিনিসটা তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এর পরের যে প্রবলেমটা সেখানে কি বলেছে দেখো, এখানে বলে দুটি পাত্রে আলাদা আলাদা দুধ এবং জলের মিশ্রণ রয়েছে, সেখানে তাদের দুধ এবং জলের অনুপাত আলাদাভাবে রয়েছে, ঠিক আছে। ধরলাম এটা একটা পাত্র আর এটা একটা পাত্র, তাহলে এখানে
দুধ এবং জল মানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত রয়েছে কত 5:2, আর এখানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত রয়েছে কত 6:1। এবার কি করা হয়েছে, এই দুটো পাত্রের দুধকে যদি অন্য একটা পাত্রে ঢালা হয় তাহলে এই যে পাত্র হবে সেই পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। মিল্ক ইস টু ওয়াটারের অনুপাত কত। এই জিনিসটা তোমরা কি করবে, তো এখান থেকে আমরা অংশগুলো বের করে নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখো মিল্কের অংশ কত আছে, প্রথমে আছে মিল্ক ইস টু ওয়াটার আছে কত 5:2, তার মানে এখানে মিল্ক কত অংশ আছে, মিল্ক সমান সমান কত আছে 5/7 হবে, আর ওয়াটার কত হবে 2/7। এরপরে যে অন্য ক্লাসে যেটা মিল্ক ইস টু ওয়াটার রয়েছে সেখানে অনুপাতে কত রয়েছে 6:1 রয়েছে, তাহলে এখানে মিল্ক কত রয়েছে দেখো 6/7, আর ওয়াটার রয়েছে কত 1/7। এবার নতুন পাত্রে যখন ঢালবো তখন দেখো কি হবে, এর মিল্ক আর এই মিল্কটা কি হবে যোগ হয়ে যাবে, আর এই ওয়াটার এবং এই ওয়াটারটা একসঙ্গে হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে। তাহলে নতুন মিল্ক যেটা সেটা কত হচ্ছে দেখো 5/7 প্লাস 6/7, তার মানে কত হচ্ছে 11/7। আর নতুন যে ওয়াটার সেটা একসঙ্গে কত হবে 2/7 প্লাস 1/7, মানে আমাদের আসছে 3/7। তাহলে এই দুটো সংখ্যার যদি অনুপাত করি তাহলে মিল্ক ইস টু ওয়াটার যে অনুপাত বের করি তাহলে কত আসছে 11/7 ইস টু 3/7। তাহলে 7 কেটে যাবে নিচে, তাহলে কি দেখছে 11:3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হলো 11:3, অপশন নাম্বার এ। বুঝতে পারলে? এইভাবে প্রবলেমটা করবে, দেখবে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। নতুন যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। এরপরের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের একটা গোলক রয়েছে বা বল রয়েছে, সেই গোলকে বা বলে কালো এবং সাদা রঙের আয়তনের অনুপাত হলো 2:3। যদি অর্ধ গোলকের মধ্যে ওই অনুপাত কত হয় 1:4 হয়, তাহলে বাকি যে গোলকের তার রঙের অনুপাত কত হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা বল আছে, ঠিক আছে, এই বলটার আয়তন আমরা জানি না, বলটার আয়তন আমরা জানি না, তাহলে এর আয়তন ধরলাম আমরা ভি, এর আয়তন ধরলাম ভি, ভলিউম। এবার দেখো এখানে কি বলা হয়েছে, সাদা এবং কালো কত, মানে কালো সাদা মানে ব্ল্যাক এবং হোয়াইট কত রয়েছে 2:3 অনুপাতে রয়েছে। তা আমি ধরলাম এটা ব্ল্যাক কালার আর এটা হোয়াইট কালার। তাহলে আমরা এখানে কি করব, আয়তনটা বের করব। তো ব্ল্যাক কালার কত আয়তনের রয়েছে, তাহলে ব্ল্যাক কালার থাকবে আমাদের অংশ দরকার, তাহলে 2/5, আর এখানে অনুপাত আমাদের মানে আয়তন কত ভি, তাহলে এর সঙ্গে ভি কি হবে গুণ হয়ে যাবে, তাহলে এত আয়তনের আমাদের কি ব্ল্যাক কালার রয়েছে। আর হোয়াইট কালার বা সাদা কালার রয়েছে 3/5 ইন্টু ভি, তাহলে এটাও সাদা কালার। ঠিক আছে, এবার বলা হয়েছে এই যে গোলকটা সেই গোলকটাকে অর্ধেক কেটে নেওয়া হলো, অর্ধেক এখানে কেটে নেওয়া হলো। ঠিক আছে, এখানে বলা হয়েছে সাদা আর কালোর অনুপাত বলা হয়েছে এখানে, মানে ব্ল্যাক আর হোয়াইটের অনুপাত বলা হয়েছে এখানে 1:4। তাহলে দেখো এই প্রথম আয়তন ছিল ভি, পরের আয়তন কত হয়ে যাবে, তাহলে v/2 হয়ে যাবে, আয়তন অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে ব্ল্যাক কত রয়েছে দেখো, ব্ল্যাকের অংশ কত 1/5, আর এর আয়তন কত গুণ হয়ে যাবে v/2, তাহলে ব্ল্যাক কালার হবে v/1 মানে ভি, আর নিচে হবে 10। ঠিক আছে, আর হোয়াইট কালার হবে কত 4/5, আয়তন কত v/2, তাহলে তোমাদের আসছে 4v/2,
10। তাহলে আমরা কি পেলাম, যে ব্ল্যাক এবং হোয়াইটের এই অনুপাতটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো এটা কেটে নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকবে মানে বিয়োগ করতে হবে। তাহলে ব্ল্যাক কত বাকি থাকছে, তাহলে দেখো 2v/5 মাইনাস ব্ল্যাক v/10, এই দুটো যদি আমরা মাইনাস করি কত পাবো, 10 আসবে। এখানে 4v মাইনাস v, তার মানে আমাদের কত আসছে 3v/10, এটা বাকি থাকছে। আর হোয়াইট কতটা বাকি থাকছে, তাহলে হোয়াইট 3v/5 মাইনাস 4v/10, তাহলে এখানেও আমাদের এলসিএম কত 10 আসবে। তাহলে এখানে 6v মাইনাস 4v ইকুয়াল টু তাহলে কি আছে 2v/10। এবার দেখো এগুলো বাকি থাকলো অর্ধেকে, বাকি অর্ধেকে, তাহলে এদের যদি অনুপাত বের করি তাহলে ব্ল্যাক ইস টু হোয়াইট কত হবে, কত 3v/10 ইস টু 2v/10। 10 10 কাটা গেল আর ভি ভি কাটা গেল, তাহলে আমার থাকলো কত 3:2। তাহলে বাকি যে অর্ধেক লোক থাকলো তাতে কালো সাদা রঙের অনুপাত হবে আমাদের 3:2। আমার কারেক্ট অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, তোমরা এই প্রবলেমটা ভালো করে দেখো, এটা বোঝার চেষ্টা করো। আর যদি একবারে না বুঝতে পারো তাহলে ভিডিওটি পজ করে ব্যাক করে আবার পুনরায় দেখো, তাহলে বুঝতে পারবে। এর পরের যে প্রবলেমটা সেটি দেখো কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 9:14। এরপরে বলা হয়েছে বড় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, তাহলে সংখ্যা দুটি কি হবে। তাহলে দুটো সংখ্যা রয়েছে 9 এবং 14। ঠিক আছে, এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো বড় সংখ্যা কি আর ছোট সংখ্যা কি। তাহলে এটা হলো বড় সংখ্যা আর এটা হলো আমাদের ছোট সংখ্যা। ঠিক আছে, এবার কি বলেছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে কত বেশি, 55 বেশি। তাহলে দেখো এখানে আমরা রেশিওতে আগে দেখবো। তাহলে সিম্পলি যদি তোমরা দেখো তাহলে আমরা কি বলবো, নাম্বার দুটো কি আমরা প্রথমে দেখেছিলাম আননোন নাম্বার আমরা গুণ করব, তাহলে 9x আর এটা হবে 14x। ঠিক আছে, এবার যদি বড় সংখ্যাটা কত বড় তাহলে বিয়োগ করব, তাহলে 14x মাইনাস 9x, তাহলে কত পাচ্ছি আমরা 5x পাচ্ছি। ঠিক আছে, এই 5x এর ভ্যালু দেওয়া রয়েছে কত 55, তাহলে 5x সমান সমান কত 55, তাহলে x সমান সমান কত 55/5 মানে 11 আসছে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি, তাহলে এখানে 9x এর x এর মানে এখানে 11, তাহলে যদি বসিয়ে দিই আমরা তাহলে 9 ইন্টু 11 মানে কত 99, আর এখানে x এর মান বসালে 14 ইন্টু 11 মানে কত 154। তাহলে আমাদের নাম্বারগুলো পেয়ে গেলাম, একটা হলো 99 আর একটা হলো 154। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে পারো। তো এভাবে না করে তোমরা আরেকভাবে করতে পারো, যেটা মুখে মুখে তোমরা করে ফেলতে পারবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 9:14, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স 14 মাইনাস 9, তোমরা ইজিলি বলতে মুখে বলতে পারো 5। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্স আর এই ডিফারেন্সটা যেটা বলেছে সেটা ইকুইভ্যালেন্ট। তাহলে 5 কার সঙ্গে ইকুইভ্যালেন্ট 55 সঙ্গে, তাহলে 1 কার সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে 55/5 হয়ে যাবে, মানে 11 সঙ্গে ইকুইভ্যালেন্ট। তার মানে 1 এর ভ্যালু কত 11, আর 14 এর ভ্যালু কত, আর 9 এর ভ্যালু কত, তাহলে 9 ইন্টু 11 মানে 99, আর 14 ইন্টু 11 মানে 154। এইভাবে তোমরা এটা মুখে মুখে করতে পারবে। ঠিক আছে, তাহলে এক্স এর এটা করার দরকার নাই। আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করো আর ধীরে ধীরে এইভাবে করার চেষ্টা করো। ঠিক আছে, এরপরের প্রবলেমটা দেখো কি বলেছে। এ বি এবং সি এর আয়ের অনুপাত দেওয়া রয়েছে 2:9:11। বি এর আয় এর অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত। এটাও সিম্পল অঙ্ক, এ ইস টু বি ইস টু সি যদি আমরা ধরি দেওয়া রয়েছে 2:9:11 আয়ের অনুপাত। ঠিক আছে, এবার কি বলেছে বি এর আয় এ অপেক্ষা, বি এর মান এখানে কত 9 আর এ এর মান এখানে 2, তাহলে বি এর থেকে কত বেশি, তাহলে এই দুটো মাইনাস করব, তাহলে 9 মাইনাস 2 কত বেশি 7 বেশি। এই 7 এর মান হলো আমাদের 280 টাকা।
ঠিক আছে, 7 এর মান যেটা বেশি, এটাই তো বলেছে এত টাকা বেশি, মানে কি এখানেও দেখো 7 বেশি হচ্ছে, মানে কি এই 7 এর সমতুল্য মান হলো 280 টাকা। তাহলে 7 এর সমতুল্য মান যদি 280 টাকা হয়, তাহলে 1 এর সমতুল্য মান কত হবে? 7 দিয়ে ভাগ হবে। 1 এর সমতুল্য মান তাহলে কত হচ্ছে? 40 টাকা। এখানে সি এর মান বের করতে বলেছে। সি এর মান এখানে কত রয়েছে? 11। তাহলে 11 সমতুল্য মান কত হবে? তাহলে 11 সমতুল্য মান হবে 11 40 ইন্টু 11, মানে হচ্ছে এখানে তোমাদের 440 টাকা। তাহলে সি এর আয় হলো এখানে 440 টাকা। অপশন নাম্বার বি আমাদের হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অথবা তোমরা এখানে এ বি সি ধরেও করতে, মানে এক্স ধরেও করতে পারবে। তাহলে এখানে এ কি হবে 2x, বি হবে 9x, সি হবে 11x। তাহলে বেশি বলেছে, তাহলে 9x মাইনাস 2x মানে কত? 7x। এটার সমান সমান বলছে 280। তাহলে x সমান সমান কত? 40। আর 11x মানে হলো 40 ইন্টু 11, মানে হলো তোমাদের 440 টাকা। এভাবে তোমরা করতে পারবে। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে 4:5 এবং বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত? 15 বেশি। বড় সংখ্যাটি এখানে 15 বেশি কার থেকে? ছোট সংখ্যা থেকে। তাহলে 4:5, তোমরা এখানে ইজিলি বুঝতে পারছো বড় সংখ্যাকে 5 আর ছোট সংখ্যা 4। এবার কি বলছে? বড় সংখ্যাটি, বড় সংখ্যা 5, 5 এখানে 4 থেকে কত বড়? 1 বড়, মানে বিয়োগ করবো। তাহলে 5 এখানে 4 থেকে কত বড়? 1 বড়। ঠিক আছে, আর এখানে বলেছে কত বড়? 15 বড়। তার মানে কি এই 1 বড় আর এখানে 15 বড় দুটো মান কি সমান? তাহলে 1 এর ইকুইভ্যালেন্ট মান কত হচ্ছে? 15। ঠিক আছে, 1 এর ইকুইভ্যালেন্ট মান 15। তাহলে এখানে দুটো সংখ্যা রয়েছে 4, তাহলে সংখ্যা দুটি 4 এর ইকুইভ্যালেন্ট মান কত হবে? 4 15 60 হয়ে যাবে। আর 5 এর ইকুইভ্যালেন্ট মান কত হবে? 5 ইন্টু 15, 5 15 75। এবার কি বলেছে? সংখ্যা দুটো গুণফল। তাহলে 60 আর 75 গুণ করো, সংখ্যা দুটো পেয়ে গেলে। তাহলে 60 গুণ 75। ঠিক আছে, তো কত হবে? 60 গুণ যদি 75 তোমরা গুণ করো, তাহলে কত হবে বলো? 4500। তাহলে সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এটা এক্স ওয়াই ধরেও করতে পারো। এর 4x আর এটা হবে 5x। তাহলে এখানে বড় বলেছে, তাহলে 5x মাইনাস 4x, তাহলে 5x মাইনাস 4x সমান সমান কত? 15। x সমান সমান কত? 15। x এর মান বসে দিলে তোমরা এখানে পেয়ে যাবে, অথবা এই দুটো গুণ করো। 4 5 20, x ইন্টু x মানে x স্কোয়ার। তাহলে মানগুলো বসে দাও, তাহলে 20 ইন্টু 15 স্কোয়ার যদি করো, তাহলে তোমাদের ওটা 4500 এত চলে আসবে। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করবে। এরপরের প্রবলেমটা দেখো। এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে 8:5, 8:5। এবার হচ্ছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি। বৃহত্তম সংখ্যা কে বলো? 8 বড়, আর ক্ষুদ্রতম সংখ্যা 5। তাহলে এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে 27 বেশি। তাহলে আমরা এখানে দেখবো 8 5 থেকে কত বেশি? 8 মাইনাস 5 মানে 3 বেশি। আর এখানে বলেছে 27 বেশি, তার মানে কি 3 এর ভ্যালু 27। ঠিক আছে, তার মানে 3 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 27। তাহলে 1 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 9। 1 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু 9 আসছে। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত বলেছে? তাহলে সংখ্যা দুটো যোগ করো, 8 5 13। ঠিক আছে, 13 ইন্টু 9, তাহলে এটা হবে তোমাদের যোগফল 117। অথবা তোমরা এখানে সংখ্যা বের করতে পারো, 8 লং 72 এবং 5 লং 45, সেভাবেও করতে পারো। 8 লং 72, তার মানে কত? 72 প্লাস 5 লং 45, এই দুটো যোগ যদি করো তাও তোমরা দেখবে 117 আসবে। তাহলে এইভাবে তোমরা প্রবলেম গুলো করবে। এরপরে নেক্সট প্রবলেমটা দেখো। 950 টাকা এ বি সি তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে এ অনুপাতে। ঠিক আছে, সি কত পেয়েছে? তাহলে দেখো এ বি সি অনুপাত দেওয়া রয়েছে কত? 5:11:3। তাহলে আমার এখানে শুধু সি এর দরকার, আর বাকিগুলো দরকার নেই। তাহলে সি এর অংশটা বের করে নেবো। তাহলে সি এর অংশ কত হবে? 3 পেয়েছে, টোটাল কত? 19। ঠিক আছে, তাহলে সি এর অংশ হলো এত।
তাহলে সি কত পেয়েছে, তাহলে এত টাকার সঙ্গে সেটা গুণ করে দিব। তাহলে 950 টাকা গুণ 3 19, তাহলে 19 দিয়ে এটা কাটবে, 5 19 95, তাহলে এখানে থাকলো 50, তাহলে 3 15 3 50 150, তাহলে সি এর যে টাকা সেটা হলো 150 টাকা। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, এই টাকাটা তিনজন আছে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো কিভাবে, এ এবং বি এর রেশিও হলো বলা হয়েছে 3:4 আর বি সি বলা হয়েছে 1:1। এই অনুপাতে যদি পাই তাহলে সি কত পেয়েছে সেটা তোমাদের বের করতে বলেছে। আমরা এখানেও দেখে নেব এ বি সি অনুপাত বের করব। এখানে কম্বাইন অনুপাত আমাদের দেওয়া নাই, তাহলে বের করব। তোমরা আগে শিখেছো কিভাবে আমরা বের করি, 3 4, এখানে 1:1, তাই এখানে কমা 4 এর পাশের সংখ্যা 4, 4 লিখবো, এর পাশের সংখ্যা 1 1 লিখবো। এবার গুণ করো, 3 একে 3, এটা যেটা পাবো সেটা কি পাবো, রেশিও পাবো, 4 একে 4 আর এখানে 4 একে 4। তাহলে এ ইস টু বি ইস টু সি এর মধ্যে রেশিও যেটা সেটা আমরা এটা পেলাম। তার মানে কি, এই যে টাকাটা এই অনুপাতে সবার মধ্যে ভাগ হবে, তাহলে এখানে শুধু বলে সি কত পায়, তাহলে সি এর অংশ বের করে নেবো। তাহলে সি এর অংশ কত হচ্ছে, 4 ভাগ পেয়েছে, টোটাল কত 11 হচ্ছে, তাই তো। তার মানে সি এর অংশ হচ্ছে এত, তাহলে এই টাকার সঙ্গে সেটা গুণ করে দিব। তাহলে 2200 গুণ 4/11, তাহলে 11 দিয়ে এটা কাটলে 200 হবে, 4 দুগুণে 800 টাকা। তাহলে সি কত পেয়েছে, 800 টাকা পেয়েছে। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরের প্রবলেমটা দেখো, দুইজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি বলা হয়েছে অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য বলা হয়েছে এখানে 363 টাকা। তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত, ঠিক আছে। তো পার্থক্য এখানে দেওয়া রয়েছে, তাহলে দুটো অনুপাত দেওয়া রয়েছে 4:7, এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য 3, আর এই 3 এর মান এখানে বলা রয়েছে কত, 363। এটাই কার ইকুইভ্যালেন্ট, 363 ইকুইভ্যালেন্ট। এক এর মান কত, 3 দিয়ে এটা ভাগ হবে, 121, একের মান 121। এবার বলেছে দুজনের মোট সাপ্তাহিক মজুরি, তাহলে এই 121 দিয়ে দুজনকে গুণ করে আমরা যোগ করে দিব। তাহলে 4 সাথে আমরা যদি যোগ করি 11 পাবো, 11 গুণ 121, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা মোট মজুরি পেয়ে যাব। তাহলে মোট মজুরি হবে 1331 এত টাকা, ঠিক আছে, 1331 টাকা। তাহলে দুজনের সাপ্তাহিক মজুরি হলো 1331। অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। এক্স ধরেও তোমরা করতে পারো, 7x 4x 4x 7x ডিফারেন্স করে এক্স এর মান বের করে নিলে, তারপরে এটা গুণ করে দিয়ে মানগুলো বের করে নিয়ে যোগ করে দিলেও তোমাদের অ্যান্সার চলে আসবে। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, 64 লিটার দুধের মিশ্রণ রয়েছে যেখানে দুধ এবং জল রয়েছে, সেখানে দুধ এবং জলের অনুপাত বলা হয়েছে 1:3 অনুপাতে রয়েছে। তাহলে দুধের পরিমাণ কত রয়েছে, ঠিক আছে। তাহলে 1:3, তাহলে দুধ আমার মিল্ক হচ্ছে 1 আর ওয়াটার হচ্ছে এখানে 3, তাহলে মিল্কের অংশ কত হচ্ছে 1/4 হচ্ছে, আর ওয়াটারের অংশ কত হচ্ছে 3/4। অংশগুলো আমরা বের করে নিলাম। এবার বলেছে এখানে কার দুধের পরিমাণ, তাহলে মিল্ক দরকার, এটা দরকার, এটা আমার দরকার নেই। 64 লিটার, তাহলে 64-র সঙ্গে এটা গুণ করে দিব, 64 গুণ 1/4, তাহলে 4 × 16 64, তাহলে 16 × 1 মানে কত 16 লিটার। তাহলে দুধ কত রয়েছে তার মধ্যে 16 লিটার দুধ রয়েছে, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি বলা হয়েছে এখানে 36, তাদের পার্থক্য হলো এখানে কত 6, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত। তাহলে আমার দুটো না সংখ্যা আছে এ এবং বি, আমরা অনুপাত লিখবো না, এ এবং বি এরকম দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটো আমরা জানি না। একবার বলা হচ্ছে দুটো যোগফল 36 আর বিয়োগফল বলা আছে এখানে 6, পার্থক্য মানে এখানে বিয়োগফল, ঠিক আছে। তাহলে প্রথমে আমাকে সংখ্যা দুটো বের করতে হবে, সংখ্যা দুটো বের করতে হবে।
সংখ্যা দুটো যদি বের করি তাহলে এর মান কত হবে? এর মান হয় এখানে 36 প্লাস 6/2 হবে। তোমরা ইজিলি বের করতে পারবে। এই দুটো যোগ করো, যোগ করলে দেখো এখানে বি আর বি কেটে যাবে, তাহলে এ প্লাস এ মানে 2a হচ্ছে, 2a সমান সমান 36 প্লাস 6, আর 2টা দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সেটা আমি একবারই লিখেছি। তাহলে এর মান হচ্ছে তোমাদের 42/2 মানে কত? 21। তাহলে এর মান হলো তোমাদের 21, আর বি এর মান হবে তোমাদের এই দুটোর মধ্যে তখন মাইনাস করতে হবে। তাহলে বি এর মান হবে 36 মাইনাস 6/2, তাহলে 30/2 মানে এখানে 15। তাহলে বি এর মান হলো তোমাদের 15। এবার বলি সংখ্যাটির অনুপাত কি? তাহলে অনুপাত করে দাও এবার। তাহলে 21:15, তাহলে 3 দিয়ে কাটবে, তাহলে 7:5, ঠিক আছে? তো তোমরা অ্যান্সারটা কত পেলে? 7:5। বড় সংখ্যাটাকে আমরা এখানে আগে লিখেছি, সেই জন্য আমাদের অ্যান্সারটা এসছে এটা। এরপরে নেক্সট যে প্রবলেম সেটি বলেছে কি দেখো, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া রয়েছে 2:3:5। যদি সি এর মাসিক আয় এর অপেক্ষা অত টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? তাহলে এখানে দেখো প্রথমে মাসিক দেওয়া আছে, বের করতে বলেছে বার্ষিক, জিনিসগুলো তোমরা খেয়াল করবে, ঠিক আছে? তিনজনের মাসিক আয়ের অনুপাত দেওয়া রয়েছে 2:3:5। এবার কি বলেছে? সি এর মাসিক আয় এর থেকে কত বড়? 1200 টাকা বেশি। তাহলে সি এখানে এ থেকে কত বড়? দেখো সি এ থেকে কত বড়? 5 - 2 মানে 3 বড়। আর এখানে বলেছে 1200 টাকা বেশি, তার মানে কি 3 এর ভ্যালু কত? 1200 টাকা। 3 এর ভ্যালু 1200 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত? তাহলে 1200 কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবে? 400 টাকা। তাহলে 1 এর ভ্যালু আমাদের আসছে কত? 400 টাকা। এখানে বলেছে বি এর বাৎসরিক আয়, তাহলে বি এর আয় কত এখানে? বি এর কত? 3, তাহলে 3 এর মান কত হচ্ছে? তাহলে 3 এর মান হচ্ছে 3×4 = 1200 টাকা, ঠিক আছে? এটা কি? মাসিক আয়। এটা কি বলতে বের করতে বলেছে? বাৎসরিক। তাহলে আবার কি করবো? 12 দিয়ে গুণ করে দেবো। 12 দিয়ে গুণ করলে 12 × 12 = 144 হয়, এত টাকা। তাহলে বাৎসরিক আয় 14,400 টাকা। তাহলে আমাদের অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরপরের অপশনটা দেখো কি বলেছে, একটি বিদ্যালয়ে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 7:13, আর বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা বলেছে 400। তাহলে বালক এবং বালিকার মধ্যে পার্থক্য কত? এখানে বলেছে দেখো 7:13 দেওয়া রয়েছে। প্রথমে এটা গিয়ে বালক আর এটা বালিকা, মানে বয়েজ এবং গার্লস। এতে মোট বালক বালিকার সংখ্যা দেওয়া আছে, আর এখানে আমাদের অনুপাত দেওয়া রয়েছে। তা অনুপাত থেকে আমরা মোট যদি করি তাহলে দেখো কত পাবো? 7 + 13 মানে কত পাবো? 20 পাবো। তাহলে 20 হলো মোট, আর এখানে মোট বলা হচ্ছে 400, তার মানে 20 এর মান হলো 400। তার মানে 20 এর মান হলো আমাদের কত? ইকুইভ্যালেন্ট মান 400, ঠিক আছে? তোমরা x ধরে যদি করো তাহলে 7x 13x যোগ করলে 20x পাবে। তাহলে x এর মান বের করতে পারবে। তাহলে x = কি হবে? 400/20 মানে 20। তো আমি এখানে x লিখছি না, আমি এখানে 1 ধরে করছি, কারণ আমি এখানে x ধরিনি। তোমরা x ধরে করলে এইভাবে করতে পারবে, ঠিক আছে? আর 1 ধরে করলেও একই। 20 এখানে গেলে ভাগ হয়ে যাবে, মানে কত? 1 এর ভ্যালু 20 আসবে, ঠিক আছে? এবার বলেছে বালক বালিকার মধ্যে পার্থক্য কত? আমার এখানে আলাদা আলাদা করে বের করার দরকার নাই। তাহলে এখানে পার্থক্য দেখবো। 13 আর 7 এর মধ্যে পার্থক্য কত? 13 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের কত? 6। তাহলে 6 এর মান বের করতে হবে। তাহলে 6 এর ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 20 × 6 মানে হচ্ছে 120। তার বালক এবং বালিকার মধ্যে পার্থক্য হলো 120 জন, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলা হয়েছে এ এর 30% সমান সমান বি এর এত অংশ, এটা মানে দেওয়া রয়েছে দশমিক ভগ্নাংশ,
সমান সমান সি এর এত অংশ, তাহলে এ বি সি এর অনুপাত কত? এবার দেখো কি বলেছে, এর মানে গুণ জানো 30%, 30% মানে কত? 30 বাই পার্সেন্টেজে 30 বাই 100, পার্সেন্ট তুললাম মানে 100 তে ভাগ হলো, সমান সমান বি এর কত বলেছে এখানে 0.25 ইকুয়াল টু সি এর সি গুণ 1/5 অংশ, এটা বলা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ভাঙিয়ে নিই তাহলে কি পাবো দেখো, এ গুণ 30/100 সমান সমান এখানে কি পাবো বি গুণ 25 বাই পয়েন্টটা তুললাম তাহলে কত পাবো 100 ইকুয়াল টু সি বাই 1/5, তাহলে সবগুলো সমান সমান আছে, তার মানে কি 100 100 কাটবে, বাট এখানে 100 তো নেই, তাই তো, তাহলে 100 তে গুণ করলে এখানে উপরে কত হবে 20 হবে, তাহলে 100 100 দিয়ে করলে এটা আমাদের 100 গুণ হয়ে যাবে, তার মানে এখানে আসছে আমাদের 20। ঠিক আছে, তারপরে দেখো 30A সমান সমান কত আসছে 25B সমান সমান 20C, আবার দেখো 5 দিয়ে কাটা যাবে 6 আসবে, আর 25 আসবে, আবার এটা 4 আসবে, তাহলে 6A ইকুয়াল টু 5B ইকুয়াল টু 4C, এটা পেলাম আমরা এদের সংখ্যা, বাট এটা আমাদের অ্যান্সার না, অ্যান্সার বলেছে অনুপাত কত। এবার যদি অনুপাত বের করতে চাও তাহলে এখানে অনুপাত এ ইস টু বি ইস টু সি এর অনুপাত যেটা হবে সেটা হলো এদের ব্যস্ত অনুপাত হয়ে যাবে, তাহলে 6 এর ব্যস্ত অনুপাত কত 1/6, 5 এর 1/5, আর 4 এর 1/4, এটা হবে তোমাদের এদের অনুপাত। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করো, সিম্পলিফাই করলে কত আসবে দেখো, এদের লসাগু করো 6 5 4, এদের লসাগু করো, এদের লসাগু কত আসবে 60 আসবে, 60 দিয়ে এটা গুণ করো, 60 দিয়ে এটা গুণ করলে কত আসবে 10 আসবে, 60 দিয়ে এটা গুণ করলে কত আসবে 12 আসবে, আর 60 দিয়ে এটা গুণ করলে কত আসবে 15 আসবে। ঠিক আছে, তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত পেলাম আমরা, এটা পেলাম, তো আমাদের এটা কোনো অপশনে নেই, তার মানে আমাদের কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার ডি, কোনোটাই না। ওকে, কারণ এখানে কাটাকাটিও যাবে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কোনোটি না। এই অঙ্কটা বোঝার চেষ্টা করবে এটা কিভাবে হলো, এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে 6A সমান সমান আমি দুটো সংখ্যা নিলাম 5B, তাহলে এখানে এ বাই বি যদি বানাই তাহলে কত আসে 5/6 আসে, তাই তো, তার মানে কি এ ইস টু বি হচ্ছে কত 5:6, তাহলে দেখো এখানে এর ভ্যালু এর সঙ্গে কত মাল্টিপ্লাই ছিল 6, বাট অনুপাত যখন করলাম তখন এর মান কত বেরোলো 5 বেরোলো। ঠিক আছে, এর সম্পর্কটা এটা ব্যস্ত সম্পর্ক, এটা যদি সমান সমান হয়, যেমন বলা হয় এ বি গুণফল যদি কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক, এ এবং বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, এদের অনুপাতটা এইভাবে এটা করা হয়, তোমরা এই জিনিসটা ভালো করে বুঝবে এবং বুঝে করার চেষ্টা করবে। তার পরে যদি তোমরা বি এবং সি এর অনুপাত বের করো তাহলে বি এবং সি এর অনুপাত তোমাদের আসবে 4:5, এবারে এ আর বি সি দুটোকে যদি কম্বাইন করো তাহলে তোমরা দেখবে এটাই চলে আসবে। ঠিক আছে, যদি কম্বাইন করো এটা তোমাদের আসবে। এখানে দেখো B6 আছে, এখানে 4 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে, তাহলে সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কম্বাইন করতে পারবো। তাহলে এ ইস টু বি ইস টু সি এখানেও আমাদের আসছে 10:12:15, এটা আমাদের কোনো অপশনই নেই, তাহলে তোমরা এইভাবেও করতে পারো। সবগুলো এগুলো দেখবে কিভাবে একটা অঙ্ক করলে এটা পসিবিলিটি খুঁজবে আর কিভাবে এটাকে করা যেতে পারে।
এইভাবে যত ভাববে তত তোমরা বেশি অঙ্ক বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি ইউডুলি একাডেমির এই ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি পিডিএফ গুলো ডাউনলোড করতে চাও তাহলে ইউডুলি একাডেমির যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারবে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে এই নাম দিয়ে সার্চ করবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। আর কোচিং রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারবে। আর এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকেও তোমরা এখানে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবে, সেখানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। এরপরে আমরা নেক্সট সেকেন্ড পার্ট নিয়ে আসবো, প্র্যাকটিস নাম্বার সেট নাম্বার 2। সেখানে আমরা আরো 20, 25 বা 30টি কোশ্চেন প্র্যাকটিস করব। এইভাবে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনটা ভালো করে শিখে নেব। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।